আসসালামু আলাইকুম। দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। টানা 3 দিন প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, টনসিলের সমস্যা এবং শরীর ব্যথা নিয়ে বিধ্বস্ত একটা সময় গিয়েছে। কিভাবে যে সারভাইভ করেছি আমি আর আমার সংসারটা যে কিভাবে চলেছে, এটা দ্বিতীয়বার ভাবতে গেলেই এখন আমার আবারও খারাপ লাগাটা শুরু হয়। তো যাই হোক, গতকালকে শরীরটা সামান্য একটু ভালো ছিল, তবে রেশটা কাটেনি অসুস্থতার। ভাবলাম শরীরটা যেহেতু সামান্য একটু ভালো লাগছে, তো আজকের আমার সারাদিনের টুকিটাকিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। ঘুম থেকে উঠেছি অনেক আগেই, তবে একটু দেরি করেই বিছানা ছেড়েছি। হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছি, তো বিছানাটা গুছিয়ে নিলাম। আর আমার বেডের ঠিক এই পাশটাতে একটা মিরর রয়েছে, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটার যে নিচের জায়গাটুকু, এটা না আমার নিজের মতো করে একটু সাজানোর ইচ্ছা আছে, তবে এটা এখন কিছুই করব না, ধীরে ধীরে করব। আর করলে অবশ্যই আপনারা জানতে পারবেন। বেডশিটটা যেহেতু চেঞ্জ করে নিয়েছি, ভাবলাম যে এটা রেখে জমিয়ে লাভ নেই, সাথে সাথে মেশিনে দিয়ে দিই, ধোয়াটা হয়ে যাক। আর বেডশিটটা দিয়ে আমি টুকিটাকি যে ঘর ঝাড় দেওয়ার কাজগুলো, এগুলো সেরে নিব। সকাল সকাল এগুলো সেরে নিচ্ছি, কারণ যেহেতু অসুস্থতার রেশটা তেমনভাবে কাটিনি, যদি আবার আমার খারাপ লাগে যাতে আমি মানে একদমই সব কিছু অগোছালো রেখে আমাকে না রেস্ট নিতে হয়, এই কারণে আসলে যতটুকু ভালো লাগছিল টুকিটাকি কাজগুলো করছিলাম। তো চলে এসেছি রান্নাঘরে এখন টুকিটাকি কাজগুলো সেরে। আমার রান্নাঘরের এই পাশটাতে আগে অন্য একটা মগ ছিল, যেখানে আমি পুদিনা গাছ লাগিয়েছিলাম। তবে আমি যেইটা আসলে আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে, পুদিনার মাটিটা না অনেক বেশি সলিড মাটি হওয়া প্রয়োজন। সেখানে প্রতিনিয়ত পানি দিতে হয়, দিনে 2 বেলা করে, তাহলেই পুদিনা গাছটা ভালো থাকে। আমি গাছ যার কাছ থেকে নেই সেই আঙ্কেলটার সাথে কথাও বললাম, তিনিও এভাবেই সাজেস্ট করলেন, তাই আমি পটটা চেঞ্জ করে দিয়েছি। তবে এটাতে কিন্তু কোনো প্রকার নিচে ফুটা করিনি, যাতে পানিটা লিক না হতে পারে, এটাতেই থাকে, মাটিটা একটু ভেজা ভেজা থাকে সবসময়, এ কারণে এটা করা হয়েছে। আর চা বসিয়ে দিয়েছি। ভাগ্নি আমি দুজনেই বেশ ঠান্ডায় একদম আমরা পাগল প্রায় অবস্থা, তো ভাবলাম যে একটা এলাচ দিয়ে চা বানাই, তাহলে হবে কি একটু ঘ্রাণটা আসবে, ভালো লাগবে। যদিও আমাদের দুইজনেরই ঘ্রাণ শক্তি খুব একটা যে ভালো পর্যায়ে রয়েছে তা কিন্তু নয়, দুইজনই খাবারের টেস্ট যেমন বুঝতে পারছি না, ঘ্রাণটাও আসলে নিতে পারছি না তেমনভাবে। আমার অবস্থা তো বেশ খারাপ থেকে আমি কাটিয়ে উঠেছি, এখন আলহামদুলিল্লাহ একটু ভালো। তবে ভাগ্নি সামান্যতম ঠান্ডায় আক্রান্ত হয়েছে এবং তিনি এতটুকুতেই আসলে অস্থির, আর আমাকে বারবার বলছিল যে মামি, আমার এতটুকুতেই এত খারাপ লাগছে, তোমার যে এতদিন কি অবস্থা ছিল, আমি আসলে এখন তোমার কষ্টটা অনুভব করতে পারছি। তো যাই হোক, দুইজনে মিলে চা খেয়ে নিলাম। আর চা খাওয়ার পর আমার যে গেস্ট রুমটা রয়েছে, সেখানে আমি অনেকক্ষণ বসেছিলাম কিছু গাছপালার সাথে, তাকিয়ে থাকতে না ভালো লাগছিল। এই যে মিষ্টি আলুর গাছটা দেখছেন, শুধুমাত্র মিষ্টি আলুর গাছ হবে বলে আমি কতবার যে মিষ্টি আলু কিনেছি, কোনোভাবে সফল হয়নি, তবে এবার হয়েছে আলহামদুলিল্লাহ। বেশ ভালো লাগছিল আমার কাছে, অনেক চেষ্টার পর হয়েছি, আর গাছটা বেশ বড়ও হয়েছে। তো শুধু গাছপালা দেখে চোখ জুড়ালে হবে না, পেটও জুড়াতে হবে, তার জন্য আসলে কষ্ট করে রান্নাঘরে আসতে হবে, রান্না করতে হবে। তো অনেক দিন থেকেই বেশ 3-4 দিন ধরেই না আমার খুব ইচ্ছা করছিল এরকম বটবটি দিয়ে, গাজর আলু দিয়ে আমি একটা জিরা ফোড়নের ভাজি সেটা খেতে চাই, এরকম খুব ইচ্ছা করছিল। তো আমি নিজেই অসুস্থ, কে এটা করে দিবে, তো আমাকেই সুস্থ হয়ে করতে হবে। তো সেই অপেক্ষাই করছিলাম, আলহামদুলিল্লাহ অপেক্ষার অবসান হলো, ভাজিটা করেছি। আর এই ভাজিটা আমাদের বাসার সবাই না অনেক বেশি পছন্দ করে, মাশাল্লাহ আমাদের বেশ ভালো লাগে খেতে। তো এই ভাজিটা তো হতে থাকবে, তার মতো পাশাপাশি আমি মাছ রান্না করে নিচ্ছি আজকে। খুব ঝুট ঝামেলা করব না, রান্না বান্না একটু ইজি রেখেছি, পাবদা মাছটা করছি, খুব সহজেই হয়ে যাবে। রান্নাবান্না অর্ধেক প্রায় হয়ে গিয়েছে, বাকি অর্ধেক হতে হতে আমার আরও যে টুকিটাকি কাজগুলো সেগুলো সমস্তগুলো সেরে নিব। তারপর গোসলটা সেরে, নামাজ সেরে, তারপর মূলত দুপুরের খাবার দাবারটা খাবো।
দুপুরের খাবার দাবারের পর খানিকক্ষণ বিশ্রাম নিব, আপনাদের সাথে আবার কথা হচ্ছে আমার সন্ধ্যায়। সন্ধ্যার পর মূলত তেমন কোনো কাজ আমার নেই, যেহেতু অসুস্থ এখন হাঁটতে যাওয়ার ব্যাপারটাও নেই। বেশ অনেক দিন আগে একটা কালার এসেছিল, হেয়ার কালার, আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো এই বক্সটা আগের ছিল, সেটাকে ফেলে দিলাম। আর এই বক্সটা মূলত এসেছিল, যেটার আনপ্যাক ভিডিওটা আমার ভাতিজা করেছিল। আপনারা যারা ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন। আর ভাতিজা যে আনপ্যাক করে আবার গুছিয়ে রেখেছে তার প্রমাণ এই তো, সব একদম একদম খুচিমুচি করে রেখেছে, খুব জড়সড় করে, ছোট মানুষ যেভাবে পেরেছে সেভাবেই রেখেছে। তবে হাজব্যান্ড বলছিল যে যেহেতু তুমি একটু সুস্থ হয়েছো, চলো তোমার হেয়ার কালারটা দিয়ে দিই, তোমার মনটা ফ্রেশ লাগবে, ভালো লাগবে। আর ভাতিজি লিটারেলি সে খুবই এক্সাইটেড, সে এইটার প্রসেসটা দেখতে পাচ্ছে, কারণ আগের বার সে ভালো করে দেখতে পারেনি, তার পরীক্ষা ছিল, পরীক্ষার কারণে। আর এইবার সে ভালোভাবে শুধু দেখবেই না, সেও কাজে আমাকে নাকি সহায়তা করবে, সেরকমভাবেই আমাকে বলছিল। আর আমি কোনো জিনিস করলে আমি দেখেছি আমার ফ্যামিলি আমাকে বেশ বেশ উৎসাহ দেয়। এর আগের বার যেহেতু হয়নি, সেই জিনিসটাতে কিঞ্চিত আমার মনটা খারাপ রয়েছে। তো হাজব্যান্ড বারবার বলছিলেন আমাকে যে তুমি চিন্তা করো না, এটাতে দেখবে অনেক সুন্দর কালার আসবে, এত সুন্দর কালার আসবে, তুমি আগের যে কষ্টটা সেটা ভুলে যাবে। তো এভাবেই আমাকে ইন্সপায়ার করছিল, আর ভাতিজি সেটা গোলাচ্ছিল। তো কালারটা অ্যাপ্লাই করেছি আমি, যেহেতু অন ক্যামেরায় আমার নিজেকে কখনোই আনি না, তাই আর সেটা দেখানো হলো না। তো আমার হাজব্যান্ড আবার বলছিলেন তুমি যে কালার দিচ্ছ এটার সেলিব্রেশন হিসেবে কি খাওয়াতে চাও আমাদেরকে। তো আমি বললাম যে আসলে বাসায় কাবাব আছে, শুধু সেটাই খাওয়াতে পারি, অন্য কোনো কিছু এখন আমি করতে চাচ্ছি না। তো সেটাই ওদেরকে দিলাম, আর ওরা খাচ্ছিল আর কল্পনা করছিল, আলোচনা করছিল আমার কালার নিয়ে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।